নমস্কার। অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের অডিও স্টোরি ও উপন্যাস পাঠ করে থাকি। এই ধরনের কন্টেন্ট যদি আপনারা শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেল অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ানকে ফলো করতে পারেন। আমাদের জীবনকে আমরা একটা নির্দিষ্ট সীমার মধ্যে বদ্ধ করে রাখি, কিন্তু সেই সীমার বাইরে বেরোতে পারলেই জীবনটা অনেক বেশি সহজ হয়ে যায়। আজকে একজন সহজ মানুষের জীবন দর্শনের কথা আপনাদেরকে শোনাবো। আজকে আপনাদের জন্য রইল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সিঁদুরচরণ গল্পটি। সিঁদুরচরণ আজ 10-12 বছর মালিপোতায় বাস করছে বটে, কিন্তু ওর বাড়ি এখানে নয়। সেদিন রায়েদের চণ্ডীমণ্ডপে সিঁদুরচরণ কোথা থেকে এসেছে তা নিয়ে কথা হচ্ছিল। বৃদ্ধ ভরছাছ মশাই তামাক টানতে টানতে বললে, কে সিঁদুরচরণ? ওর বাড়ি কোথায় ছিল কেউ জানে না, তবে এখানে আসবার আগে ও খাবড়াপোতায় প্রায় 10 বছর ছিল। তার আগে অন্য গাঁয়ে ছিল শুনেছি। গাঁয়ে গাঁয়ে বেরিয়ে বেড়ানোই ওর পেশা। পেশা হয়তো হতে পারে, কারণ সিঁদুরচরণ গরিব লোক। জীবনে সে ভালো জিনিসের মুখ দেখেনি কখনো। কেউ আপনার লোক ছিল না। সম্প্রতি মালিপোতাতে এসে বিয়ের চেষ্টাও করেছিল, কিন্তু অজ্ঞাত কুলশীলকে কেউ মেয়ে দেওয়ার আগ্রহ দেখায়নি। মালিপোতার এক বুনো মালি আজকাল ওর সঙ্গে একত্র স্বামী স্ত্রীর মতো বাস করে। তার বয়স ওর চেয়ে বেশি ছাড়া কম নয়। দেখতে মোটা সোটা, মিশকালো রং। মাথার চুলে এখনো পাক ধরেনি বটে, তবে ধরবার বেশি দেরিও নেই। বুনো বলে এদেশে সেই সব কুলি মজুরের বর্তমান বংশধরদের যারা 100 বছর আগে নীলকুঠির আমলে রাঁচি, হাজারিবাগ, গিরিডি, মধুপুর প্রভৃতি থেকে এসেছিল মজুরি করতে, এখন তারা বেমালুম বাঙালি হয়ে গিয়েছে। ভাষা, ধর্ম, আচার, ব্যবহার সব রকমের। পূর্বপুরুষদের বঙ্গা পূজা ভুলে গিয়েছে কতকাল। এখন হরি সংকীর্তন করে ঘরে ঘরে, মনসা পূজা, ষষ্ঠী পূজা করে, কালীতলায় মানত করে। এখন যদি এদের জিজ্ঞাসা করা যায়, তোরা কোন দেশ থেকে এসেছিলি রে? তোদের আপনজন কোথায় আছে? ওরা বলবে, তা কি জানি বাবু। পশ্চিম থেকে এসেছিলি না? শুনেছি বাপ ঠাকুরদার কাছে। ওদিকের কোথা থেকে আমাদের 5-6 পুরুষ এসে বাস করা হয়, সে তো সত্য যুগের কথা। সিঁদুরচরণ হেন বুনো মালিকে নিয়ে দিব্যি ঘর করতে থাকে। তার নাম কাতু। হয়তো কাত্যায়নীর অপভ্রংশ হবে নামটা, কিন্তু ওর অপভ্রংশ নামটাই অন্নপ্রাশনের দিন থেকে পাওয়া। ভালো নাম তাকে কেউ দেয়নি। সিঁদুরচরণ পরের গরু চড়ি আর পরের লাঙল চষে জীবনের 40টি বছর কাটিয়ে দেওয়ার পরে বিঘে 3 জমি ওটবন্দি বন্দোবস্ত নিলে। তার জমিতে পরের বছর 10 মণ পাট হলো। সেবার 22 টাকা পাটের মণ। পাট বিক্রি করে সেবার এত পেলে সিঁদুরচরণ, অত টাকা একসঙ্গে তার 3 পুরুষে কখনো দেখেনি। 10 টাকার নোট 22 খানা। কাতু বললে, হ্যাঁ গো, 10 হাত ফুলন শাড়ির দাম কত? কেন নিবি? দাও গিয়ে এবার, অনেক দিন যে ভাবছি, বড্ড শখ। এই বয়সে ফুলন শাড়ি পরলে লোকে ঠাট্টা করবে না? কথাটা কিঞ্চিত রূঢ় হয়ে পড়ল। মনে হলো সিঁদুরচরণে অল্প বয়সে ওকে দেবার লোক কে ছিল। আজ বেশি বয়সে সুবিধে যখন হলোই, তখন ওর অল্প বয়সের স্বাদটা পূর্ণ করতে দোষ কি? তারপর ঘোষেদের দোকান থেকে একখানা ফুলন শাড়ি শুধু নয়, তার সঙ্গে এলো একখানা সবুজ রঙের গামছা। কাতু খুশিতে 8 খানা। বললে, শাড়িখানা কি চমৎকার না? খুব ভালো। তোর পছন্দ হয়েছে? তা পছন্দ হবে না, যাকে বলে ফুলন শাড়ি। আর গামছাখানা কেমন? অমন গামছা কখনো দেখিনি। ও কিন্তু মুই ব্যবহার করতে পারবো না প্রাণে ধরে, তাহলে খারাপ হয়ে যাবে। খারাপ হয় আবার কিনে দেব, আমার হাতে এখন কম টাকা না। সেদিন কামার দোকানে বসে 3 কড়ি বুনোর মুখে কালীগঞ্জে গঙ্গা স্নান করতে যাওয়ার বৃত্তান্ত শুনল সিঁদুরচরণ।
বাড়ি এসে কাতুকে বলল, কাতু তুই থাক, আমি দুদিন দেশ বেরিয়ে আসি। কোথায় যাবা? একদিকে বেরিয়ে আসি। আমারে নিয়ে যাবা না? তুই যাস তো চল, ভালোই তো। দুজনে জিনিসপত্র একটা বোঁচকাতে বেঁধে তৈরি হলো। কিন্তু যাবার দিন কাতুর মত বদলে গেল হঠাৎ। সে বললে, তুমি যাও, আমি যাব না। গরুটার বাছুর হবে এই মাসের মধ্যে, যদি আসতে দেরি হয় বাছুরটা বাঁচবে না। তুই যাবি নে? আমার গেলি চলবে কেমন করে? বাছুরটা মরে গেলি সারা বছরটা আর দুধ খেতে হবে না। তুমি যাও, আমি যাব না। সুতরাং সিঁদুরচরণ একাই রওনা হলো বোঁচকা নিয়ে। রেলগাড়িতে সামান্যই চড়েছে সে। একবার কেবল বেনাপোল গিয়েছিল গরুর হাট দেখতে। সে জীবনে একবার মাত্র রেলগাড়ি চড়া। পরে চাকরি করতে সারা জীবন কেটেছে। স্টেশনে গিয়ে রেলে চড়ে যেতে হবে। সিঁদুরচরণ কাপড়ের খুঁটে শক্ত করে গেরো বেঁধে দুখানা 10 টাকার নোট নিয়েছে। কেউটে পাড়ার কাছে পাঁচু বুনোর দোচালা ঘর রাস্তার ধারে। ওকে দেখে পাঁচু জিজ্ঞাসা করলে, ও সিঁদুরচরণ, কনে চলেছ এত সকালে? একটু স্টেশনে যাব। কোথায় যাবা? বেড়াতে যাব, রানাঘাটের দিকে। তামাক খাও বসে? সিঁদুরচরণ তামাক খেতে বসল। কাছেই একটা বাঁশের ঝাড়। সিঁদুরচরণ সেদিকে চেয়ে ভাবলে, এই বাঁশের ঝাড়টা এই দেশে, আবার অন্য কোনো দেশে গিয়েও কি এমনি দেখা যাবে? সে না জানি আবার কি রকম বাঁশ। এরকম কেঁচো, এইরকম কচুর ফুল কি অন্য জায়গাতেও আছে? দেখতে হবে বেরিয়ে। সত্যি বড় মজা দেশ বিদেশে বেড়ানো। সিঁদুরচরণ স্টেশনে পৌঁছাবার কিছু পরে টিকিটের ঘন্টা পড়ল ঢং ঢং করে। একজন ওকে বললে, যাও যাও, গিয়ে টিকিট করো, গাড়ি আসছে। টিকিটের জানলায় গিয়ে ও বললে, ও বাবু, একখানা টিকিট দেন মোরে। টিকিট বাবু বললে, কোথাকার টিকিট? দেন বাবু, রানাঘাটেরই দেন আপাতত একখানা। গাড়িতে উঠে সিঁদুরচরণের ভারী আমোদ হলো। সে আমোদ রূপান্তরিত হলো বারবার ওর ধূমপান করবার ইচ্ছায়। ঘন ঘন বিড়ি খায়, এই ধরায় এই খায়। কয়েকটা বিড়ি খেতে খেতে রানাঘাটে গাড়ি এসে পড়াতে ও আশ্চর্য হয়ে পড়ল। 16 মাইল রাস্তা যে এত অল্প সময়ে এসে পড়বে তাও ভাবেইনি। রানাঘাটে নেমে এখন কোথায় যাওয়া যায়? এমন অনেক দূরে যেতে হবে যেখানে কখনো সে যায়নি। স্টেশনের এপারে একটা উঁচু মতো রোয়াক বাঁধানো জায়গা, খুব লম্বা। তার দুধারে রেল লাইন পাতা। সেই লম্বা রোয়াকের উপর লম্বা একটা টিনের চালা। অত বড় টিনের চালার তলায় বা রোয়াকটার অন্যদিকে লোকে পান, বিড়ি, চা, খাবার ইত্যাদি বিক্রি করছে। লোকজনে কিনছে, যেন একটা মেলা বসে গিয়েছে। মরিঘাটায় গঙ্গা স্নানের যোগের সময় এরকম মেলা সে দেখেছে। একদল উত্তরের লোক তার সঙ্গে একই ট্রেন থেকে নেমে বিড়ি টেনে আড্ডা জমিয়েছে টিনের চালার নিচে। ও সেখানে গিয়ে বললে, কনে যাবা? তারা বললে, মুকসুদাবাদ, বেলডাঙা। সে কনে? উত্তরে। কোথায় গিয়েলে? পাট কাচতে গিয়েছিলাম, ওই কানসোনা, তালহাটি, মেহেরপুর গ্রাম সিঁদুরচরণের বাড়ির কাছে। লোকগুলো সেখান থেকে আসছে শুনে সিঁদুরচরণের মনে হলো এই দূর বিদেশ বিভুঁইয়ে এরাই তাহার পরম আত্মীয়। সে বললে, মেহেরপুরের নসিবদ্দি শেখরে চেনো? তেনার বাড়িতেই তো ছিলাম আমরা, বছর বছর তেনার পাট কাচি। পত্তর দিয়ে তিনি আমাদের নিয়ে আসেন। মুইও তারে খুব চিনি। আপনি কদ্দূর যাবা? বেড়াতে বেরিয়েছি, যদ্দূর যাওয়া যায় তদ্দূর যাব। ওদের মধ্যে একজন বললে, তবুও কদ্দূর যাওয়া হবে? আমার সঙ্গে বাহাদুরপুর চলো, আমি সেখানে যাব। সে কনে? কেষ্টনগর ছাড়িয়ে। তবে পয়সা নিয়ে মোট টিকিটখানা তোমার সঙ্গে করে নিয়ে এসো ভাই। দাও টাকা। কত লাগবে? 11 আনা। আধ ঘন্টা পরে লোকটা টিকিট কেটে এনে তার হাতে দিলে। সিঁদুরচরণ পুটুলির মধ্যে থেকে কাতুর দেওয়া ধুপি পিঠে খেতে লাগলো।
এবং তার সঙ্গীকে দিলে। ধুপি পিঠে আর কিছুই নয়, শুধু চালের গুঁড়োর পিঠে, জলে সিদ্ধ। গুড় দিয়ে ভিন্ন সে কঠিন ইটের মতো জিনিস গলা দিয়ে নামে না। কিন্তু গুড় সে আনেনি কাপড় চোপড়ে লেগে যাবে বলে। ওর সঙ্গী বললে, একটু রসগোল্লার রস কিনে আনবো, এ বড্ড শক্ত। হ্যাঁ গা, উত্তরের গাড়ি কখন আসবে? এই এলো, তামুক খেয়ে লাও তাড়াতাড়ি। একটু পরে আরাম করে বসে ওরা তামাক খেতে লাগলে। সঙ্গে সঙ্গে উত্তরের অর্থাৎ মুর্শিদাবাদের ট্রেন এসে হাজির। চা, পান, পাউরুটির ফিরিওয়ালাদের চিৎকারে প্ল্যাটফর্ম মুখরিত হয়ে উঠল। যাত্রীরা ইতস্তত ছোটাছুটি করতে লাগলো গাড়িতে উঠবার চেষ্টায়। হতভম্ব ও কিংকর্ত বিমূঢ় সিঁদুরচরণের হাত ধরে টেনে হিঁচড়ে তার নতুন সঙ্গীকে তাকে একটা কামরায় ওঠালে। গাড়ি রানাঘাট ছেড়ে দিলে। সিঁদুরচরণ এক কলকে তামাক সেজে হাঁপ ছেড়ে বললে, বাবা, এর নাম গাড়ি চড়া? কি কাণ্ড! সিঁদুরচরণের মনে হলো কাতুকে কত দূরে ফেলে সে অজানা বিদেশ বিভুঁইয়ের দিকে চলেছে। না এলেই যেন ভালো ছিল। কে জানে বাড়ির বার হলে এইসব হাঙ্গামা ঘটবে। বিদেশের লোক কী রকমই বা তার ঠিক কি, তার কটা টাকা ঝেড়েও নিতে পারে। তার সঙ্গী তাকে বলে দিতে দিতে যাচ্ছে, এই উলো, এই বাত কুল্লো, এই কেষ্টলগর। কেষ্টলগর? কই দেখি দেখি, নাম শোনা আছে বহুত দিন যে। সিঁদুরচরণ বিশেষ কিছুই দেখতে পেলে না। গোটা কতক টিনের গুদম, খান কত ঘোড়ার গাড়ি, দু চারটি কোঠা বাড়ি। তাই দেখে এসে মহা খুশি। মস্ত জায়গা কেষ্টনগর। দেশে ফিরে গল্প করবার মতো কিছু পাওয়া গেল বটে। কাতুকে নানা ছাদে গল্প শোনাতে হবে বাড়ি ফিরে। আরও একটা স্টেশন এলো, পরের স্টেশনই বোধ হয়। তার সঙ্গী বললে, নামো নামো বাহাদুরপুর। সিঁদুরচরণ বোঁচকা নিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়লে। তখন সন্ধ্যা হয় হয়। সে চেয়ে দেখে, ধু ধু মাঠের মধ্যে ছোট্ট স্টেশন। চারিধারে কুল কিরানা নেই এমন বড় মাঠ। দূরে দূরে দু চারটে তাল গাছ, বাঁশবন। সিঁদুরচরণের বুকের মধ্যেটা হু হু করে উঠল। কোথায় কাতু, কোথায় তাদের মালিপোতা? সে সব ফেলে আজ কোথায় কত দূরে এসে পড়েছে। মনে মনে বললে, ধারা বিদেশেও মানুষ আসে। ভগবান, তুমি কোথায় নিয়ে ফেললে মোরে? ওর সঙ্গী বললে, চলো। ও বললে, কনে যাব? মোদের গাঁয়ে চলো, এখান থেকে 2 কোষ পথ। সেখানে যাব? যাবা না তো কি এখানে থাকবা? খেতে দিতে হবে তো। কি নাম তোমাদের গাঁর? গোয়ালবাথা, নাগরপাড়া। অগত্যা সিঁদুরচরণ চললে নাগরপাড়া, তার নতুন সঙ্গীর বাড়ি। ক্রোশ 2 হাঁটবার পরে এক গাঁয়ে ঢুকবার মুখেই ছোট্ট চালা ঘর। সেখানে গিয়ে তার বন্ধু বললে, এই মোদের বাড়ি, ভাত পানি খাও, হাত মুখ ধোও। সিঁদুরচরণ বললে, ভাত পানি খাবো কি, মুই কনে এসে পড়েছি, তাই শুধু ভাবতে লেগেছি। কদ্দূর আসবা আবার? কোথায় ছিলাম আর কনে এলাম? উফ, এই পৃথিবীর কি সীমে মুড়ো নয়? হ্যাঁ গা, আর কদ্দূর আছে এদিকে? আরে তুমি কি পাগল নাকি? কি বলে আর কি করে? লাও লাও, ভাত পানি খাও। ভাত খেয়ে সিঁদুরচরণ গ্রামের মাঠের দিকে বেড়াতে গেল। বড় বড় মাঠ, দূরে তাল গাছ। এত বড় মাঠ তাদের দেশে এসে কখনো দেখেনি। আর চারদিকেই আখের ক্ষেত। উফ, কি একটা গ্রামই দেখা যায়। ওর পরেও পৃথিবী আছে ওদিকে, বাবা। একজন লোককে বললে, হ্যাঁ গা, এদিকে এত আখের চাষ কেন? কেন, বেলডাঙায় চিনির কল আছে, আখ সে মন দরে বিক্রি হয় গো। সব আখ? কি আখ তুমি দেখছো? বেলডাঙার ওদিকে 60, 70, 100 বিঘের এক এক বন্ধ, শুদ্ধ আখ। ওর বন্ধুর বাড়িতে দিন 2 থাকার পরে আখের জমিতে মজুর দরকার পড়ল। ওদের পরামর্শে সিঁদুরচরণও আখের খেতে আখ কাটবার কাজে লেগে গেল। 8 আনা রোজ। সিঁদুরচরণদের দেশে মজুরের রেট 5.25 আনা। সে দেখলে মজুরির রেট বেশ ভালোই। 2 দিনে 1 টাকা রোজগার হবেই বা না কেন? কোন দেশ থেকে কোন দেশে এসে পড়েছে, এখানে সবই সম্ভব।
নাগরপাড়ার ওপারে বোরগাছি, তার পাশে ধুবলি। এই দুই গ্রাম থেকে অনেক মজুর আসতো আখের খেতে কাজ করতে। ওদের মধ্যে একজনের সঙ্গে সিঁদুরচরণের খুব ভাব হয়ে গেল। সে বললে, আমাদের গ্রামে যাবে? সেখানে ঘোষ মশাইয়ের বাড়িতে একজন কিষাণ দরকার, 10 টাকা মাইনে, খাওয়া পড়া। সিঁদুরচরণের কাছে এ প্রস্তাব লোভনীয় বলে মনে হলো। তাদের দেশে কৃষাণের মাইনে মাসে 5 টাকার বেশি নয়, খাওয়া পড়ার কথাই ওঠে না সেখানে। এবার পাটের দাম বেশি হওয়াতে কৃষাণদের রেট 1 টাকা বেড়েছে মাসে। তাও কতদিন এ চড়া রেট টিকবে তার ঠিক নেই। হাতে কিছু টাকা করে নেওয়া যায় এদেশে থাকলে, কিন্তু এত দূর বিদেশে সে থাকবে কতদিন? সে জবাব দিলে, না ভাই, আমার যাওয়া হবে না। চাকরি করবা না? মরতে যাব কেন বিদেশে পড়ে? মোদের গায়ে চাকরির অভাবটা কি? খেয়ে দিয়ে হাতে 2 পয়সা জমেছে যখন, তখন পরের চাকরি করতে যাবার দরকার নেই। রোজ রোজ মজুরি চলে। আজকাল একদিনও সে বসে থাকে না। ভালো একখানা রঙিন গামছা কিনে ফেললে 13 পয়সা দিয়ে বাহাদুরপুরের হাটে একদিন। রঙিন গামছাখানাই হলো কাল। এখানা কিনে পর্যন্ত তার কেবলই মনে হতে লাগলো, কাতু যদি তাকে এ গামছা কাঁধে না দেখলো তবে আর গামছা কেনার ফলটা কি? সবুজ গামছাটা তো সে কিদিন কিনেছিল কাতুর জন্যে। একদিন কাজকর্ম সেরে বিকালে এসে মাঠের দিকে বেড়াতে গিয়েছে। একটা বড় ঘোড়া নিম গাছ ছায়া ফেলেছে অনেকখানি ফাঁকা মাঠে। সেখানে বসে চুপি চুপি কোমর থেকে গেঁজে খুলে পয়সা কড়ি উপুর করে সামনে ঢেলে গুনে দেখলে 19 টাকা 13 আনা জমেছে মজুরি করে। সামনে একখানা খালে 13-14 বছরের সুন্দরী মেয়ে শামুক গুগলি তুলছে। ও বললে, ও খুকি, কি তুলছ? মেয়েটা বিস্ময়ের সুরে বললে, কি তুলছ? কি? গুগলি। কি হবে? মেয়েটি সলজ্জ হাসে বললে, খাবো। কি জাত তোমরা? বাউরি। বাড়ি কনে? মেয়েটি আবার ওর দিকে যেন খানিকটা আশ্চর্য হয়ে চেয়ে আছে। তারপর আঙুল দিয়ে দূরের দিকে দেখিয়ে বললে, নটবরপুর। আর কোনো কথা হয় না। মেয়েটা আপন মনে গুগলি তুলতে থাকে। সিঁদুরচরণ বড্ড অন্যমনস্ক হয়ে যায়। কাতুর কথা বড় মনে হয়, আর থাকা যায় না। এ কোন মুলুক, কত দূর বিদেশ বিভুঁই। সেখানে বাউরি বলে জাত বাস করে। কেউ বাপ পিতেম্মর জন্মে শুনেছে বাউরি বলে কোনো জাতের কথা, যারা খালে বিলে গুগলি তুলে খায়? ওর মনটা হু হু করে ওঠে নতুন করে। বুকের মধ্যে কি যেন একটা মোচড় খায়। যদি এই বিদেশে মারা যায় কাতুর সঙ্গে, তাহলে দেখাই হবে না। কাতু সজনে তলায় গরু বেঁধে বিচুলি কেটে দিচ্ছে। সন্ধ্যের পিদিম ঘরে সবে জ্বালা শুরু হয়েছে। এমন সময় রাস্তা কাঁপিয়ে রব উঠল, বলো হরি, হরি বল। ব্যাপারটা নতুন নয়। এই পথ দিয়ে দূরদেশের সমস্ত মরা পোড়াতে নিয়ে যায় কালীগঞ্জের বা চাঁদুরের গঙ্গা তীরে। কাতুদের পাড়ার কে একজন জিজ্ঞেস করলে, কনেকার মরা? সনেকপুর। কি জাত হ্যাঁগা? সনেকপুরের বিপিন ঘোষের নাম শুনেছ? তেনার ছেলে। কাতু বিপিন ঘোষের নাম শুনেনি, কিন্তু বড় কষ্ট হলো শুনে। কারো জোয়ান ছেলে মারা গেল। বাপ মায়ের কি কষ্ট। এ লোক যে কোথায় গেল তা আজ মাসখানেকের হবে কেউ জানে না। খবর পত্তর কিছুই নেই। শিবির মা গায়ে ধুইতে এসে দেখলে ও চালাঘরের ছ্যাঁচ তলায় কাঁদছে। শিবির মা অবাক হয়ে বললে, কাঁদছিস কেন রে? মনটা বড্ড কেমন করছে। দূর, বাছুরটা ধর, এদিকে আয় দিনি। একটা মরা নিয়ে গেল, দেখলি? বিপিন ঘোষের ছেলে। নিয়ে গেল তো তোর কি? মর মাগি, বাছুর ধর, এখন এক্ষুনি বিয়ে যাবে। শিবির মা পাড়ায় গিয়ে রটিয়ে দিলে সিঁদুরচরণ কাতুকে ফেলে পালিয়েছে, আর আসবে না। এতদিনে বোঝা গেল। অনেকে সহানুভূতি দেখালে। কেউ কেউ বললে, বিয়ে করা স্বামী নয় তো, গিয়েছে তা কি হবে? গরুটা রয়েছে, অমন ভালো বকনা বাছুরটা হয়েছে, ওরই রইল। আরও দিন 15 কাটল।
কাতুর চোখের জল শুকায় না। রোজ সন্ধেবেলা মন হু হু করে। এমন বকনা বাছুর হলো গরুটার। বার দোয়া শেষ করে আজ সেই গরু 1.5 সের দুধ দিচ্ছে দুবেলায়। ও এসে দেখুক, নইলে ঘরে আগুন ধরিয়ে সে চলে যাবে একদিকে, যেদিকে দু চোখ যায়। পাড়ার শ্রীচরণ সর্দার আজকাল ও বাড়ি বড় যাতায়াত শুরু করেছে। ঠিক যে সময়টিতে কেউ থাকে না, ভর সন্ধেবেলাটি বাঁশ বনে রোদ মিলিয়ে গিয়েছে, শ্রীচরণ এসে বলবে, ও কাতু, কি ঘরে আছিস? কেনে? একটু তামুক খাওয়া। তামুক নেই গো। পান সাজ একটা। পান কনে পাবো? মানুষ ঘরে না থাকলে ওসব থাকে? তুমি এখন যাও। শ্রীচরণ সর্দার দমবার পাত্র নয়। তার স্ত্রী বিয়োগ হয়েছে আজ 2 বছর। অবস্থা ভালো। 1 আউরি ধান ঘরে তুলেছে গত ভাদ্র মাসে। এবার চড়া পাটের বাজারে 30 মণ পাট বিক্রি করেছে। লোকে খাতির করে চলে ওকে। শিবির মা রোজ গায়ে ধুইতে এসে শ্রীচরণের ঐশ্বর্যের ফিরিস্তি কাকতুকে শুনিয়ে যায় অকারণে। শ্রীচরণ নিজে 2-1 দিন অন্তর আসে। বসতে না বললেও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প জমাবার চেষ্টা করে। কাতুর ভালো লাগে না এসব। আরও কিছুদিন সে দেখবে, তারপর গরু বাছুর বিক্রি করে সে বেরিয়ে পড়বে একদিকে। সেদিন শ্রীচরণ আবার হেসে হাজির। ডাক দিলে, ও কাতু। কি বাবা, একটু ভালো করে কথা বললি কি তোর জাত যাবে? তুমি রোজ রোজ ভর সন্ধ্যাবেলা এখানে আসো কেন? তার দোষটা কি? না, তুমি এসো না, লোকে কি মনে করবে? একটা কথা বলি তোর কাছে, আমার সংসারটা তো গিয়েছে, তুই জানিস। একা থাকতে বড্ড কষ্ট হয়। তা তা আমি কি করব শুনি? শ্রীচরণের আর বেশি কথা বলতে সাহস হলো না। আমতা আমতা করে বললে, না তাই বলছি। কাতু বললে, এখন তুমি এসো গিয়ে। শ্রীচরণ তবুও যায় না, বলে, ওরে দাঁড়া, যাবো যাবো, থাকতে আসিনি। এই 2 বিষ ধান কর্জ দিলাম পাঁচুরে। বলি, হয়েছে 1.5 পৌটি ধান, তা লোকের কাজে লাগে তো লাগুক। ধান ঝেড়ে দিয়ে থুয়ে এই আসছি। বড্ড কষ্ট হয়েছে আজ। কাতু ঝাঁঝালো সুরে বললে, কষ্ট জুড়োবার কি আর জায়গা নেই গায়ে? তোর সঙ্গে দুটো কথা বললি আমার মনটা জুড়ায়। সত্যি বলছি কাতু, তোরে দেখে আসছি ছোটবেলা থেকে। আমি যখন গরু চড়াই তখন তুই এইটুকু। তোর বয়স আমার চেয়ে 7-8 বছরের কম। বেশ, তা এখন যাও, বয়সের হিসেব কষতে কে বলেছে তোমারে? হ্যাঁ রে, সিঁদুরচরণ তোরে ফেলে এমনি পালালো, না পয়সা করে কিছু দিয়ে গিয়েছে। চলাচলতির একটা ব্যবস্থা চাই তো। সেজন্য কি তোমার দরে গিয়ে পড়েছিলাম মুই? জিজ্ঞেস করি। শ্রীচরণ বেগতিক দেখে আস্তে আস্তে চলে গেল। কাদু কাঁদতে বসল। তার বয়স হয়েছে, এ কথা সত্যি, প্রায় 45-এর কাছাকাছি, কি তার চেয়েও বেশি। ঘর সংসার বলে জিনিসের মুখ এই বছর দেখেছে সিঁদুরচরণের কাছে থেকে। আবার কোথায় যাবে এই বয়সে? একটা পেট চলে যাবে, ভিক্ষে করা কেউ কেড়ে নেবে না। 2 দিনের গেরস্থালি যদি ভেঙে দিয়ে যায়, আর কোথাও গেরস্থালি বাঁধবে না, সব ছেড়ে পথে বেরিয়ে পড়বে। শিবির মা এসে দৌড়ে দাঁড়ালো। কাতু জানে ও কেন আসে। আসে একটা নিয়ে অবশ্যই। বললে, একটু হলুদ বাটা দেবা? নিয়ে যাও। 2 সের হলুদ এনেছিলাম শ্রীচরণ সর্দারের বাড়ি থেকে, তা ফুরিয়ে গিয়েছে। ওর ঘরে কোনো জিনিসের অভাব নেই। হলুদ বলো, ঝাল বলো, পেঁচ বলো, সর্ষে বলো, সব মজুদ। গুড় আমাদের দেয় বছরে 1খানা করে। ওর ঘরে 4-5 মণ গুড় হয় ফি বছর। কাতু বললে, তা এখন হলুদ বাটনা নেবা? শিবির মা বললে, হলুদ বাটনা দেও একটু, মাছ রাঁধবো। তবে নিয়ে যাও। তোমার শরীর খারাপ হলে দেখাশোনা কে করে তাই ভাবছি। সে ভাবনা তোমায় ভাবতে কেডা গলা ধরে সেধেছে শুনি? গা জ্বলা কথা শুনলেই হয়ে আসে। ঠিক সেই সময় উঠোনের মাঝখানে দাঁড়িয়ে কে ডাক দিলে, হো কাতু। কাতু চমকে উঠে এই পরক্ষণে দাওয়া থেকে ছুটে নেমে এসে বললে,
তুমি? ও মা, আমি কনে যাব? শিবের মা অন্য দিক দিয়ে পালানোর পথ খুঁজে পায় না শেষে। এই হলো সিঁদুরচরণের বিখ্যাত ভ্রমণের ইতিহাস। এরপর থেকে মালিপোতা গ্রামের মধ্যে বিখ্যাত ভ্রমণকারী বলে সে গণ্য হয়ে উঠল। 10 বার ধরে এ গল্প করেও তার ভ্রমণ কাহিনী আর ফুরোয় না। লোকে আঙুল দিয়ে তাকে দেখিয়ে বলে, ওই লোকটা বাহাদুরপুর গিয়েলে, জোয়ান বয়সেও বড্ড বেরিয়েছে দেশে বিদেশে। অবশ্যই সিঁদুরচরণকে দেখতে নিতান্ত সাধারণ লোকের মতোই। তার মধ্যে যে অত বড় গুণ লুকিয়ে আছে তা তাকে দেখে বোঝবার উপায় ছিল না। মানুষের কীর্তিই মানুষকে অমর করে। সিঁদুরচরণের খ্যাতি আমার কানেও গিয়েছিল। ঝুমরির বাগানের মধ্যে দিয়ে সিঁদুরচরণ হাট থেকে সেদিন ফিরছে। আমি বললাম, সিঁদুরচরণ নাকি বাহাদুরপুর গিয়েছিলে? সিঁদুরচরণ বিনম্র হাস্যের সঙ্গে বললে, তা গিয়েছিলেন বাবু, অনেক দিন আগে। বটে? আচ্ছা, সে কত দূর? আপনি কেষ্টনগর চেনো? না চিনলেও নাম শোনা আছে। কোন দিকে জানো? তা কি করে জানবো, আমি কি সেখানে গিয়েছি? বাহাদুরপুর কেষ্টনগরের 2টি স্টেশনের পরে। কথা শেষ করে সিঁদুরচরণ আমার মুখের দিকে চেয়ে রইল। বোধ হয় এই দেখবার জন্য তার কথা শুনে আমার মুখের চেহারা কীরকম হয়। এতক্ষণ আপনারা শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সিঁদুরচরণ গল্পটি। এই ধরনের আরও ছোট গল্প আমার চ্যানেলে শুনতে চাইলে আমার চ্যানেল অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ানকে ফলো করতে পারেন। আজ তবে এইটুকুই থাক। কথা হবে আবার পরের কোনো গল্পে। ধন্যবাদ।